তোমরা হিন্দু, তোমরা ভগবানকে ডাকো ডাকো রাম কৃষ্ণ হরি। আমি নজরুল ইসলাম, আমি ভগবানকে ডাকি আল্লাহ খোদা রব বলে। তা আমি নজরুল ইসলাম হয়ে যদি তোমার হরিকে ডাকি আর কৃষ্ণকে ডাকি, তোমার কৃষ্ণ আমার দেখা দেবে না? দেবে কি দেবে না? দেবে। কি করে দেবে? তোমার ভগবান আলাদা, আমার ভগবান আলাদা। তোমরা পূর্ব দিকে ডাকো ভগবানকে, আমরা পশ্চিম দিকে ডাকি। তোমরা হরি বলো, আমরা আল্লাহ বলি। তোমরা মন্দিরে যাও, আমি মসজিদে যাই। ভগবান দেখা দেবে আমায়? এই যে বিভেদ, এই যে বিতর্ক, এটা কিন্তু নজরুল ইসলাম আর কোনো হিন্দু সৃষ্টি করেনি, মানুষই সৃষ্টি করেছে। কেন? নিজের যাতে আখেরগুলো বুঝাতে পারে। কোন ধর্ম যদি মানবতা বিরোধী কাজ করে সেটা নিশ্চয়ই খারাপ। আপনি সেই ধর্মের পাল্লায় পড়বেন কেন? পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা। পশুর যেমন পশুত্ব, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব। আপনার মধ্যে মনুষ্যত্ব কই? দাড়ি বাড়ালেই মুসলমান হওয়া যায় না, আর ধুতি পরে শিখা রাখলেই হিন্দু বৈষ্ণব হওয়া যায় না। আগে মানুষ হও। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কে লিখেছে? এটা লিখেছে চণ্ডীদাস ঠাকুর। যে চণ্ডীদাস ঠাকুরের পদাবলী শুনতে শুনতে মহাপ্রভু কেঁদে গড়াগড়ি যেতেন, সেই চণ্ডীদাস ঠাকুর লিখেছে আগে মানুষ হও। গীতায় কৃষ্ণ পরিষ্কার লিখেছে, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस्य। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুমি যে নামেই ডাকো না কেন, ডাকটা যদি ডাকার মতো হতে পারে আমি তো আসবই। কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মাগারে রেগা মাপারে বামাগারে রেগা গাগারে নে সানিনি নিনি পানি সারে নিনি পানি নি দানি দানি দাবাদা মাগারে। দেশ রাগ সারে মামা নিজারে নিজা নিজা মাগারে জারে নিজা নি ধবা নিধা বাদা মাপা ধবা মাগারে মাপা নি নিজা মাপা নি নিজা মাপা নি নিজা। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি পরে গো মায়ার ছল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল নিতাই গৌর হরি হরি বল। নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, সখী সে হরি কেমন নজরুল ইসলাম। তাই রাধারানী আজকের কাঁদতে শুরু করেছে কৃষ্ণের বাঁশি শুনে। তখন সখীরা বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যেমন রোগ তার তেমন ওষুধ। তুই যেমন বুনো তেঁতুল, ও হচ্ছে বাঘাউল। ও মাইরা বলে না বাঘাওয়াল আর বুনো তেঁতুল, তুই যেমন আর সেও তেমন। এ রাধে, যখন প্রেমটা করতে গেছিলিস তোকে আমরা বারণ করিনি যে এই কালো রূপের দিকে তাকাবি না, ওই বাঁশি শুনবি না, ওর নামটাও শুনবি না? প্রেমও করলি, নিজে মরলি, আর আমাদের জ্বালিয়ে মারলি।
তখন রাধারানী বলছে, প্রেম যখন করে ফেলেছি আর তো ফেরার রাস্তা নেই, কি আর করবো বল, প্রেম তো করে ফেলেছে, কি করব। তা বল এখন কৃষ্ণের সঙ্গে কি করে দেখা করতে। এই ললিতা, এ বিশাখা, এই বধূকে একটা জব্দ করবে একটা রাস্তা খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি একটা রাস্তা। হ্যাঁ, আজকের এমন একটা কায়দা করব না, এই বধূকে আমি জব্দ করে ছাড়বো। বলে বল কি বুদ্ধি। বলে এই আমরা চল সবাই মিলে অভিসার করে আর গোবিন্দের কাছে যাই চল। আমি আজকের গোবিন্দের কাছে গিয়ে বলবো, হে গোবিন্দ, হে বধূ, তুমি কেমন করে এই বাঁশি বাজাচ্ছ, আমাকে একবার বাঁশি বাজানোটা শিখিয়ে দাও। ললিতা বিশাখা বলছে, তুই বাঁশি বাজানো শিখে কি করবি? তুই একটা নায়িকা, তুই ঘরের একটা বউ, তুই জল তুলবি, কাপড় কাচবি, রান্না করবি, ঘর দর ঝাঁট দিবি, এই তোর কাজ। তুই বাঁশি শিখে কি করবি? বলে আমার নাম নিয়ে যেমন বধূ যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, আমার দুঃখ বোঝে না, তেমনি আমি বাঁশিটা শিখে বাড়িতে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন আমার জ্বালা বুঝবে যে যখন তখন বাঁশি বাজাতে নাই। সময়ে অসময়ে বাজায় বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী। আজকের আমি বধূকে জব্দ করবো, চল আমরা বধূর কাছে যাই। আজ অভিসার করে আজকে রাধারানী গোবিন্দের কাছে বাঁশি শিখতে যাই। যাই বলে যেই রাধারানী আমার ঘরের বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা হাত টেনে দেয়। এই তোর সব কাজে এত বাড়াবাড়ি কেন রে, এত বাড়াবাড়ি কেন? যাবি বলেছিস মানে এক্ষুনি যাবি? তুই রাধারানী বলে কথা, তোকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে না নিয়ে গেলে হয়? তোর বধূ তখন আমাদেরকেই দোষ দেবে, আটখানা সখী থাকতে পাগলিনীর মতো সেজে এসছে আমার রাধারানী। একটু ভালো করে সাজাতে হবে না? এই ভালো করে সাজাবো, ভালো করে সাজাবো, ভালো করে সাজাও। হ্যাঁ, আজকের রাধারানী গোবিন্দের বাঁশি শুনে সাজাতে বসেছে। হ্যাঁ, আজে বংশী রবে পশিল কানে, ওই চিতে না ধই রজমানে। বংশী রবে পশিল কানে, চিতে না ধই রজমানে। অমনি উঠিলা রসবতী রে। এই তোরা কে যাবি আমার সঙ্গে, ওই বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। এই কে যাবে? ও মায়েরা যাবে। বাহ, খুব ঘুম দিচ্ছে, খুঁটি পেয়েছে তো, খুঁটি পেয়ে বেয়ে ঝালান দিয়ে ঘুম দিচ্ছে। ওই দেখো, এই এক বোতল জল নিয়ে এসো তো, গায়ে ছড়াবো এক্ষুনি। আমার রাত জেগে জেগে কীর্তন করে শরীরে কি অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছ না? আর খুঁটিতে বসে হেলান দিয়ে ঘুম হচ্ছে। ওটো, এই কে কে যাবে? ও মায়েরা, তোমরা রাধারানীর সঙ্গে যাবে নাকি? কৃষ্ণ দর্শনে যাবি নাকি? হ্যাঁ, এই যাবি? তোরা কে যাবি আমার সঙ্গে, ওই বিপিন বিহার রঙ্গে। কে যাবি আমার, হরি বল হরি হরি বল। বিপিন বিহার রঙ্গে, কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে। ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের পতি। ভেটিবারে গোকুলের পতি রে, ভেটিবারে গোকুলের। এই রাধারানী তোকে ভালো করে সাজাবো। হ্যাঁ, তখন রাধারানী বলছে, দেখ সাজাতে বসলে বাবা তোদের সাংঘাতিক সাজ, অল্প করে সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। সাজাতে সাজাতে রাত যদি ভোর করে দিস, তখন গোবিন্দ বাঁশি নিয়ে ঘরেই চলে যাবে, আর আমার বাঁশি শেখা হবে না। এই সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা। অল্পের মধ্যে ভালো করে সে ঢং। আমাদের আবার ছুড়ে দিচ্ছে, বলে চ্যালেঞ্জ ছুটছে। এই কেমন করে সাজাতে তোর কাছ থেকে শিখতে হবে, দেখ কেমন করে সাজা। রাইকে সাজাইছে ভালে, ওই লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা কথা বলে দিই,
আপনাদের অনেকের ধারণা আছে যে খুব ভালো করে বেশি বেশি সাজলে বোধহয় দেখতে খুব ভালো হয়। হ্যাঁ, সুন্দর লাগে? মোটেও না। হ্যাঁ, মোটেও না। বেশি সাজ যদি সেজেছ তোমাকে বেশি ভালো লাগবে না, ডাইনির মতো লাগবে। তোমার কিছু মনে করবে না। এখনকার দিনের মেয়েরা নায়িকাদের দেখে দেখে আর সিরিয়াল দেখে দেখে ফেসবুক দেখে দেখে যা সাজ শিখেছে, বাবারে বাবা। ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে মুখে, তারপরে ফেয়ার লাভলি, এই লাভলি, তাই লাভলি, মুখে সোনো পাউডার, তারপরে কি সব উঠেছে কনসিল না কি সব, ওরে বাবা সেই সব দিয়ে আর কিছুদিন পর ইট আর বালি সিমেন্টের প্লাস্টারও মারবে, প্লাস্টারও মারবে কোনদিন বলে দিলাম। এইরকম সাজ উঠেছে সব। হ্যাঁ, সিমেন্ট। আজকে রাধারানীর গলায় দেখুন শুধু একটা মালা পরিয়ে দিয়েছে, বলছে রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে। মালতী ফুলের মালা দিয়ে রাধারানীকে সাজিয়েছে। রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে, চন্দনের বিন্দু দিলা ভালে গো, চন্দনের বিন্দু দিলা ভালে গো। সাজানো কিরম হচ্ছে দেখুন মায়েরা। একটা মালতী ফুলের মালা, কপালে একটা চন্দনের ফোঁটা, কেননা কৃষ্ণ ভক্তদের চন্দনের ফোঁটা তো কপালে থাকতেই হবে না। কিন্তু রাধারানী শুধু তো কৃষ্ণ ভক্ত নয়, সে তো একটা ঘরের বউ। তাহলে চন্দনের ফোঁটাও যেমন থাকবে, তেমন ঘরের বউয়ের কপালে কি থাকবে? সিঁদুর। তাহলে সিঁদুরের ফোঁটাও থাকবে। তাহলে উপরে সিন্দুর বিন্দু, রবি কোলে যেন ইন্দু। হরি বল, হরি বল। সিন্দুর বিন্দু রবি কোলে যেন উপরে সিন্দুর বিন্দু, ওই রবি কোলে যেন ইন্দু। উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। হেরি সবে নিমিক হতে দিল। সিঁদুরের রং কেমন মায়েরা? লাল। সূর্যের রং কেমন? লাল। চন্দনের রং কেমন? সাদা। আকাশে চাঁদের রং কেমন? সাদা। তাহলে আজকে রাধারানীর কপালে বড় একটা সিঁদুরের ফোঁটা, তার নিচে একটা ছোট চন্দনের ফোঁটা। তাহলে সিঁদুরটাকে দেখে মনে হচ্ছে সূর্য, আর চন্দনটাকে দেখে মনে হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ আর সূর্য একসঙ্গে রাধারানীর কপালে উদয় হয়েছে। আকাশে যেদিন চাঁদ আর সূর্য একসঙ্গে উদিত হয়, সেইটা হচ্ছে পঞ্জিকা অনুসারে একটা যোগ। সেই যোগটার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। কি বললাম বাবা? পুষ্পবন্ত যোগ। সেই পুষ্পবন্ত যোগটি আজকে রাধারানীর কপালে যেন উদয় হয়েছে। যেন যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, ওই যোগ লেগেছে রে, যোগ লেগেছে রে, ওই রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগ লেগেছে রে। ওই রাই কপালে দেখো শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্ত শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি, রাই কপালে পুষ্পবন্তের সবার বলি হারি যাই। আজ যোগ লেগেছে রে, হেরি সবে নিমিক হতে দিল, হেরি সবে নিবিক হতে দিল গো, হেরি সবে নিমিক হতে দিল। যা তো সাজে গেল। গলায় একটা মালা দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, আর কি দেওয়ার দরকার? আর কিছু দেওয়ার দরকার নেই, যা চলে যা। রাধারানী বলছে কম সাজেবি বলে এত কম? দুই একটা গয়না না দিলে গায়ে হয়? বাবা মেয়েরা যতই বলো, আর তোমাদের যতই তোমাদের মুখের সামনে মিষ্টি করে দেখুক বাবা, ওই মেয়েদের গয়না না দিলে হয়? তো ললিতা বিশাখা বলছি, তুই তো বললি কম সাজবি, তুই বলেছিস কম কম সাজানোর মধ্যে ভালো সাজা, তা আমরা সাজিয়ে দিয়েছি, চন্দনের ফোঁটা দিয়েছি, সিঁদুর দিয়েছি, গলায় একটা মালা পরিয়ে দিয়েছি, আবার কি সাজাবো? রাধারানী বলছে আমি একটা নায়িকা, গলায় কিছু একটা না থাকলে হয়? হ্যাঁ, সোনা দানা না পড়লে হয়? কি গো মায়েরা, হ্যাঁ, পিসিচন্দ্র জুয়েলার্সে না গেলে তোমাদের শান্তি হয়?
বরের পকেট ঝেড়ে তো গয়নাগুলো বানাচ্ছ, আবার না বানালে আবার খেতেও দেবে না, এক সপ্তাহ ধরে মুখ ভার। হরি বল। বরের কাছে যদি গয়না না পায় বউরা ছেড়ে কথা কইবে? কি গো মায়েরা, তোমাদের মনের কথা বলেছি না, এবার কথা বলতে পারছি না। এই হচ্ছে কথা, যে মেয়েদের একটু সোনা গয়না পরতে ভালো লাগে। এবার ললিতা বিশাখা বলছে তোকে আমরা সোনা গয়না দিয়ে পড়াতে পারবো না, এই বাক্সটা দিয়ে দিলাম, কোনটা সাজবি নিজে সাজ্জা। রাধারানী জানো মায়ের একটা বড় গয়নার বাক্স ছিল, এই বড় গয়নার বাক্স, ওরে বাবা দামি দামি হার, দামি দামি সোনার গয়না। হ্যাঁ, সে গয়নার বাক্স সিনেমা দেখোনি, সে বুড়িমার যেমন ছিল একটা, রাধারানীর বিরাট একটা গয়নার বাক্স। এবার সেটা নিয়ে ললিতা বিশাখার সামনে দিয়ে নে, তুই কোন সাজবি সাজ, তোকে গয়না দিয়ে আমরা সাজাবো না, নিজের গয়না নিজেই নির্বাচন করে নে যা। তখন গয়নার বাক্স খুলে রাধারানী খুঁজে খুঁজে দেখছে কোন গয়নাটা পরবো। হ্যাঁ, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাই ধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহর, ধৈর্য ধরি বাকি বা আনে গো, আরে গোবিন্দ দাসেতে কায় এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কায় তুলনা নাহি কহায়। এই পদটাও বর্ধমানের পদ, এই পদটা ছেলে হচ্ছে গোবিন্দ দাসের। আরে গোবিন্দ দাসের বাড়ি কোথায়? শ্রীখণ্ড। শ্রীখণ্ড মামার বাড়িতে থাকতো, সেই শ্রীখণ্ডের পাট বাড়িতে আজকে রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ কবিরাজ তিনি লিখেছেন এই পদ। ভাবতে পারছেন, যা গাইছি আজকে তোমাদের জেলার গান গাইছি, গোবিন্দ দাসের পদ। গোবিন্দ দাসের এ তো তুলনা নাহি কহায়, গোবিন্দ দাসেতে কায় তুলনা নাহি কহায়। আকাশের চাঁদ যেন নামি আছে ঘুমে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, এ তো বৃষভানুবালা নয় চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয় চাঁদের মালা ও চলেছে, তার হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে, হাতে চাঁদে পায়ে চাঁদে চাঁদের মালা চলেছে। বলছে হাতে চাঁদ পায়ে চাঁদ মানে কি? রাধারানীর যে হাতের 10টা নখ, 10টা নখ, নখ মনে হচ্ছে না, চাঁদ মনে হচ্ছে। পায়ের যে 10টা নখ, নখ মনে হচ্ছে না, চাঁদ মনে হচ্ছে। তাহলে হাতে 10টা চাঁদ, পায়ে 10টা চাঁদ, 10এ 10এ 20, আর কপালে রয়েছে চন্দনের চাঁদ, তাহলে 20 একে 21। আকাশে একটা চাঁদ, তাতেই এত আলো, আকাশে যদি 21খানা চাঁদ আসে কত আলো হবে মায়েরা? তখন কি আর চাঁদ বলা যাবে? তখন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, এ তো বৃষভানুবালা নয় চাঁদের মালা চলেছে, বৃষভানুবালা নয় চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে। দেখো চাঁদের মালা চলেছে, চাঁদে যেন নামি আছে ঘুমে গো, চাঁদে যেন নামি আছে ব্যাস সাজানো হয়ে গেল। ও মায়েরা, তাহলে গয়না কি পরলো? যাতে মনোহরের মনোহরে, এমন গয়না পরে নিল যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। ওই যে বললাম মায়েরা, বেশি সাজবে না। অতিরিক্ত সাজলে যে তোমাকে সুন্দর দেখতে লাগবে মোটেও নয়, এগুলো ভুল ধারণা। যার সাজলে ভালো লাগবে লাগবে, কিন্তু যার সাজলে বেশি সাজলে ভালো লাগবে না, ওসব সাজার দরকার নেই। অতিরিক্ত বেশি সাজ ভালো নয়। অনেকে মেয়েরা তাই করে, ওই বিয়ে বাড়িতে সাজবে বলে ওই পার্লার টার্লারে গিয়ে এমন করে সেজে টেজে আসে মায়েরা, পার্লার থেকে বেরোলেই হয় মনে মনে ভাবছি যে ডাইনি বেরিয়েছি। কি সব মনে ডাইনি, পার্লার থেকে মাঝে মাঝে 2-1টা ডাইনি বেরোয়। আমি কলকাতায় থাকি তো, কলকাতায় থাকি যখন, কলকাতার পার্লার থেকে মাঝে মাঝে বেরোতে দেখেছি। কিছু মনে করো না মায়ের, অত বেশি সাজ তো ভালো নয়। হ্যাঁ, তো সে মুখে এমন সব মেখেছে টেকেছে, সাজে ডাইনি বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমরা কি সাজি না? আমিও সাজি গো মায়েরা, আমারও সাজ জানো না তোমরা, আমিও সাজি। তবে আমাদের সাজের ব্যাপার আলাদা, ছেলেদের বেশি তো সাজ লাগে না, কিন্তু মেয়েদের তো সাংঘাতিক ব্যাপার।
কিন্তু রাধারানী এমন এমন গয়না নির্বাচন করেছে যাতে গোবিন্দের মন হরণ করতে পারে। এই এই চল 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 চল, এই আজকে রাধারানী চলেছে গোবিন্দের কাছে, এই চল সবাই মিলে যাব, চল। হ্যাঁ, চলেছে আজকের রাধারানী। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। ও মায়েরা, ঘরের বউ বলে কথা, আর মাথায় ঘোমটা না হলে হয়? ঘোমটা না হলে হয়? মায়েরা কেমন লাগছে গো? ভাল লাগছে? মায়েরা মনে মনে ভাবছে ভালো তো লাগছে বাবা, আমাদের গ্রামে এত বছর কীর্তন হচ্ছে, এরকম তো শুকনো রাধারানী কোনোদিন দেখি। কি গো মায়েরা, এখনকার দিনে রাধারানী বলে ডায়েট করা রাধারানী তো। হ্যাঁ হ্যাঁ, না খেয়ে শুকনো হয়ে গেছে, কি বলবো তোমাদের। এই গানের জ্বালায় পরে আমার এই সর্বনাশ। হ্যাঁ, আজকের এখানে গান, কালকে সেখানে গান। আজকে দেখো না তোমাদের এখানে গান করবো, কাল বিকেল 4টে থেকে সুন্দরবনে যাবো গান করতে। হ্যাঁ হ্যাঁ, তোদের পিকনিক। ও মায়েরা চলো, আজকে রাধারানী চলেছে, রাধারানী ওই ললিতা বিশাখার সঙ্গে। হ্যাঁ চলো সবাই মিলে যাবো আজকে গোবিন্দ দর্শনে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, বলো ধ্বনি। আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বলো ধ্বনি। হরি বল হরি বল। প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চা, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চায় গো, বৃন্দাবনে যাইয়ারা ইতি উতি চায় গো। চারিদিকে এদিক ওদিক তাকাচ্ছে, কার জন্য? কার জন্য মায়েরা? হ্যাঁ, বলে নাগর আমার কোথায় আছে, নাগরে আমার কোথায় আছে, আমার অধরে মুরলি ধরে, নাগর আমার কোথায় আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার কোথায় আছে। তাই এদিক ওদিক তাকাচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় গো। কি দেখলো? দেখলো কি জানো? মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধব। হরি বল হরি হরি বল। আরে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায়। ওই নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগরে নাগরে আমার দাঁড়ায়ে আছে, ওই নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে। ওই অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, অধরে মুরলি ধরে, নাগরে আমার দাঁড়ায়ে আছে। ওই অধরে মুরলি ধরে মুখে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে রাধে 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 বলে, অধরে মুরলি ধরে। নাগরে আমার দাঁড়ায়ে আছে, নাগরে আমার দাঁড়ায়ে আছে, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায় গো, মাধবীলতার আড়ে দেখে শ্যামরায়। কৃষ্ণ দেখছে, রাধারানী দেখছে যে কৃষ্ণ একেবারে মন দিয়ে বাঁশি বাজাচ্ছে কদম গাছের গায়ে হেলান দিয়ে মাধবীর কুঞ্জে। ও মায়েরা, নায়ক একটা কাজ মন দিয়ে করছে, নায়িকা এসছে, তাহলে নায়িকার কর্তব্য হবে নায়ককে জানানো যে আমি এসছি। কি করে জানাবে?
এখনকার দিনের নায়িকারা নায়ককে জব্দ করার জন্য হাতে বড় বড় নখ রেখেছে, বলে বেশি বদমাইশি করো তো খামচানি দেবো। হ্যাঁ, এমন নখের আঘাত, নায়ক বুঝতে পারবে নায়িকা আসছে না তারকা এসছে। বাপরে বাপ, সাংঘাতিক নায়িকা। এগুলো হচ্ছে উৎকৃষ্ট নয়, নিকৃষ্ট নায়িকা। আর রাধারানী উৎকৃষ্ট নায়িকা। তাহলে কিভাবে বধূকে জানাচ্ছে যে বধূ আমি এসেছি? ভালো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানী শুনলেন গোবিন্দের বাঁশি শুনে ওই লয়টা, ছন্দটা রাধারানী জানতে পারলো। কেননা রাধারানী গান বাজনা শিখেছে। রাধারানী গান বাজনা জানেন। একটা নায়িকার মধ্যে যা যা গুণ থাকার দরকার সম্পূর্ণ গুণগুলি সম্পূর্ণভাবে ছিল রাধারানীর মধ্যে। তাই রাধারানী জানেন গান বাজনা। শুনলেন ভালো করে, সেটা শুনে ভালো করে ছন্দটা ধরে নিলেন। ধরে নিয়ে কি করছে মায়েরা? পিছন থেকে ছম 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 নুপুরের ধ্বনি করে নুপুর বাজাচ্ছে, যাতে গোবিন্দ বাঁশির সঙ্গে নুপুরটা শুনে বুঝতে পারে যে কেউ একজন এসেছে। তাহলে কিরকম ছন্দে রাধারানী নুপুর বাজাচ্ছে দেখে নাও। এই দেখে নাও, ছন্দ দেখো, বলো। ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা ধিটি 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 ধা। এটা বাজছে আর রাধারানী পিছন থেকে ছন্দ করে নুপুরের ধ্বনি বাজছে। কেমন হবে? রাধারানী কেমন করে নাচছে মায়ের আবার দেখে দেখে। চলো। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। হরি হরি। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। নাগরে আমার চমকে বলে রাই এলো পারা। নাগরে আমার চমকে বলে রাই এলো পারা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। ওই দর্শনে দূরে গেল মনসিজ বাধা। দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো। তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি মোর জপ তপ তুমি মোরে ধ্যান। কত রকম করে মন্ত্র করে করে রাধারানীকে মানাচ্ছে। রাধে তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। আমি তোমারে তরে ধেনু চড়াই। তুমি বিনা জানি না রাধে, তোমারে তরে তরে ধেনু চড়াই। তুমি বিনা জানি না রাধে। আমি তোমারে তরে ধেনু চড়াই। রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই। রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই। রাজার নন্দন হয়ে তুমি বিনা জানি না রাধে। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল। ভাঙিয়া চূড়ার ফুল ফুল হাতে করে নিল। মম প্রেম মনি বলে রাই চরণে দিল। মম প্রেম মই বলে রাই চরণে দিল। দেখুন প্রেমের মহিমা। রাধারানীর চূড়ার মানে গোবিন্দ তার চূড়ার মধ্যে সব থেকে যেটা ভালো ফুল সেটা ছিঁড়ে নিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল জয় রাধে বলে দিয়ে দিল। আরো কত রকম মনকে ভোলানোর জন্য কত রকম কায়দা করছে। কিরকম?
বলে নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। ললিতা মুচকি হাসে, ললিতা মুচকি মুচকি হাসছে। হ্যাঁ, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, বলে এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম প্রেম দেখি নাই রে, ওই জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই। আপনাদেরকে বলে দিই বাবা, মাঝে মাঝে ঘর সংসার করতে গেলে মাঝে মাঝে একটু ঝগড়া ঝামেলা হয়। হ্যাঁ, চারটে বাসন থাকলে ঠোকাঠুকি হবেই। তা আপনাদেরকে বলে দিই, যখন মনে করুন গিন্নির সঙ্গে খুব ঝগড়া হয়েছে, এক সপ্তাহ কথা নেই, মুখের দিকে তাকালেই একেবারে মুখ লাল হয়ে যাচ্ছে রাগে, তখন এসব কিছু কিছু কাণ্ড আছে, এগুলো করতে হয়। হ্যাঁ, এসব শিখে নাও। হ্যাঁ, আমি জানবো না? আমি জানবো কি তুমি জানবে? ও মায়েরা, এসব গুরু মন্ত্র শিখে নাও। ও মায়েরা, আমিও তো ভুক্তভোগী না, ওই জন্য বলতে পারছি। হ্যাঁ, বউ যদি খুব রেগে যায় তাহলে সেরকম একটা মানানোর একটা উপায় আছে। মনে করে এক সপ্তাহ কথা বন্ধ, কোনো কথাবার্তা নেই, মুখ দেখা দেখি বন্ধ। হ্যাঁ, কিচ্ছু না। এমন যদি পরিস্থিতি আসে যে পায়ে না ধরে ক্ষমা চাইলে সে ক্ষমা করবে না আর কথা বলবে না, তাহলে কি করবে? কি করবে? বেশি কিছু করতে হবে না, চুপচাপ পাটা ধরেই নেবে। আয় পাটা ধরে নিবি, পা ধরে নিবি একদম। চুপচাপ পা ধরে নেবে, বেশি কথা বলবে না। যত কথা বলবে আরো ঝামেলা বাড়বে। তাই রাধারানী আজকে চরণটা ধরে কৃষ্ণ তার চরণের ধুলো ঝেড়ে দিচ্ছে দেখে ললিতা গাছের আড়াল থেকে মুচকি মুচকি হেসে পাগল হয়ে যাচ্ছে। হায় হায় রে, এইরকমও প্রেম হয়? এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম দেখি নাই রে, এ তো জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে। ওই জগতে তুলনা হয়, এ যে তুলনা রহিত প্রেম, জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম, জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম, এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম দেখি নাই। কিন্তু আজকে একটা ব্যাপার ঘটল, রাধারানীর চরণে ফুল দিল, রাধারানীর চরণের ধুলো ঝেড়ে দিল, রাধারানীর চরণ ধরে কৃষ্ণ পড়ে রইল, কিন্তু তবুও আজকের রাধারানী না তাকাচ্ছে, না কথা বলছে, না হাসছে, না কোনো ইশারা, কিচ্ছু নেই। এই যে আসার থেকে মুখটা গম্ভীর করে মুখটা ঘুরিয়ে রেখে, ও রাধে, মুখটা ঘুরিয়ে রেখেছে। তখন কৃষ্ণ ললিতা বিশাখাদের ধরেছে, ও ললিতা বিশাখা, কি হলো? রাধারানী কথাও বলছে না, হাসছে না, তাকাচ্ছে না, কি হয়েছে? আমি তো আজকে চন্দ্রাবলীর কুঞ্জে যাইনি, তাহলে রাগের কি কারণ? তখন ললিতা বিশাখা একটু খোঁচা দিয়ে কথা বললো, না ওরা আমার ঢং, পীড়িত করেছে, পীড়িতের রীতিনীতি কিচ্ছু বোঝে না। তার মানে বলে রাধারানীর মুখ দেখে বুঝতে পারছো না? রাধারানীর মান হয়নি, রাধারানীর অভিমান হয়েছে। বলে মান আর অভিমান কি? বলে হ্যাঁ, পার্থক্য আছে, সব বোঝো না। মান মানে ক্রোধের প্রাধান্যতা বেশি, আর অভিমান মানে বিরহের প্রাধান্যতা বেশি। তা রাধারানীর আজকে অভিমান হয়েছে। যেই বলেছে অভিমান হয়েছে, অমনি কৃষ্ণ ছুটি এসে পায় যাবে। বলো রাধে, বলো বলো কি হয়েছে, বলো কিসের অভিমান? আমি কি এমন করেছি তুমি অভিমান করেছো? তখন কৃষ্ণের দিকে তাকিয়ে কথা বলছে না বাবা, অভিমান ভাঙছে বটে, তবে কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে নয়, অন্য দিকে তাকিয়ে। ওই দেখুন
বধূ হে বধূ হে, এই মধুর বৃন্দাবনে সকল কিছু তুমি শিখেছ বটে, তবে একটা জিনিস তোমার ভালো করে শেখা হয় নাই। ও মা, কি শিখিনি আমি ভালো করে? কি শেখনি? তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি 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 জানো না। ওগো অসময়ে বাজাও বাঁশি, আমার পরাণ মানে না। অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না। বধূ, আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে গো, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওই কালার বাঁশি বাজে তখন আর আমি মরিলা যে, কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। ওপার হইতে বাজাও বাঁশি, আমি এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। ওগো অবলা কামিনী আমি, আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি, সাঁতার নাই জানি। বলো কোন বাঝাড়ের বাজাও বাঁশি, আমি তাহার যদি পাই, কোন বাঝাড়ের বাজাও বাঁশি তার যদি পাই, আমি ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। গোবিন্দের বাঁশি কোন বাঁশঝাড় থেকে তৈরি হয়েছে? আপনাদের খট্টার ডিহে বাঁশঝাড়ে? পশ্চিমবঙ্গের বাঁশঝাড়? আসামের? কর্ণাটকে? না। এইবার বাঁশির তত্ত্ব শুরু করব। যে কৃষ্ণের বাঁশি কোত্থেকে এলো, কটা হলো, কি হলো না হলো, তার সম্পূর্ণ ডিটেলিং জেনে নাও। ও মাইরা, তোমার ভালো করে জেনে নেবে। আমি কিন্তু আমি প্রশ্ন করব, কিন্তু উত্তর দিতে হবে। রাত জেগে জেগে কীর্তন করছি এমনি এমনি নয়, ভালো করে একেবারে শিখিয়ে দিয়ে যাব। শোনো, স্বর্গে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিল একটি। দেবগুরু বৃহস্পতি স্বর্গে নিষ্কাম যজ্ঞ করেছে। সেই নিষ্কাম যজ্ঞে একটা 25 পর্বের বাঁশ জন্ম নিয়েছিল। ভালো করে শুনবে, আমি কিন্তু প্রশ্ন ধরব। 25 পর্বের বাঁশ জন্ম নিয়েছে। 25 পর্বের প্রথম 9 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রী বিষ্ণুর ধনুক, যে ধনুকটার নাম হচ্ছে সারং। 7 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শিবের ধনুক, যার নাম কামুক। 5 পর্ব থেকে তৈরি হয়েছিল শ্রীরামচন্দ্রের ধনুক, যার নাম কোদণ্ড। আর 3 পর্ব থেকে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক, যার নাম গান্ডীব। তাহলে 9 পর্ব থেকে বিষ্ণুর ধনুক, 7 পর্ব থেকে শিবের ধনুক, 5 পর্ব থেকে রামের ধনুক, 3 পর্ব থেকে অর্জুনের ধনুক। 9, 7, 5, 3। এই 9, 7, 5, 3 যোগ করলে কত হয়?
যোগ কর। এই বাচ্চা যোগ কর, 9, 7, 5, 3 যোগ কর। বাচ্চাটা মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তো কি জানি, অঙ্ক থেকে ফাঁকি দেবে বলে কীর্তন শুনতে, এখানেও অঙ্ক চলছে। 9, 7, 5, 3, হ্যাঁ না ঠিক বলেছে, মাথা আছে ভালো, ও মাধ্যমিকে স্টার পাবে। 9, 7, 5, 3 যোগ করলে হয় 24। তাহলে 25 পর্ব থেকে 24 চলে গেল, বাকি থাকলো কত? 1। এই 1 পর্ব থেকে তৈরি হয়েছিল এই গোবিন্দের জন্য 3খানা বাঁশি। হ্যাঁ, তাহলে 1 পর্ব থেকে 3খানা বাঁশি। 3টে বাঁশি কি কি? একটা হচ্ছে বেনু, একটা হচ্ছে বংশী, একটা হচ্ছে মুরলী। তাহলে বেনু কাকে বলে? ভালো করে শোনো, যে বাঁশিটা 12 আঙুল লম্বা, হাত কিন্তু নয়, আঙুল বলেছি, 12 আঙুল লম্বা, 6টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বেনু। যে বাঁশিটা 17 আঙুল লম্বা, 8খানি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বংশী। আর যে বাঁশিটা 2 হাত লম্বা, মাত্র 4টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় মুরলী। যেটা আগামীকাল হবে, আগামীকাল বাজবে। মুরলী রতন পঞ্চম গান কুলবতী চিত চৌরলী, রাসের গান, ওইটা হচ্ছে মুরলী। তাহলে এবার আমি প্রশ্ন করি, বলো বাঁশি বেনুর কত, বেনু কত আঙুল লম্বা? হ্যাঁ, জোরে জোরে বলতে হবে, 2-1 বলছো কেন? সবাই মিলে বলবে। 12 আঙুল লম্বা। ছিদ্র কটি? 6টি। আর বংশীর কত আঙুল লম্বা মায়েরা? 17 আঙুল। আর ছিদ্র কটা? 8টা। আর মুরলী কত লম্বা? 2 হাত। ছিদ্র কটা? 4টে। হচ্ছে হিসেব। হ্যাঁ, এই বেনু, বংশী, মুরলী। এবার আর একটা তত্ত্বে যাই, এই 3খানা বাঁশি কে জন্ম নিয়েছে? একটা তো জানলেন বাঁশ থেকে হয়েছে, কিন্তু বাঁশ তো একটা আধার, সেই আধারের মধ্যে শক্তি কার? আধারের মধ্যে শক্তি হলো মা সরস্বতী। সরস্বতী মা। যখন সরস্বতী মা জানতে পারলেন বৃন্দাবনে গোবিন্দ লীলা করবেন, তখন গোবিন্দের চরণটা গিয়ে সরস্বতী জড়িয়ে ধরেছে, প্রভু আমার একটা বর দিতে হবে। কি বর? বলে আমাকে এমন একটা বর দাও, তুমি যখন বৃন্দাবনে লীলা করবে তোমার অধরামৃত সুধা যেন আমি সব সময় পান করতে পারি। সর্বনাশ, অধর সুধা? অধর সুধা মানে কি? চুম্বন। অধর মানে কি? অধর মানে তো ঠোঁট, তাহলে চুম্বন। তাহলে গোবিন্দের চুম্বন সদা সর্বদা পাবে সরস্বতী। এটা সর্বনাশ, রাতারাতি যদি শোনে একবার আর আস্ত রাখবে, তখন গোবিন্দ মনে মনে ভাবছে না, এ তো মুশকিল। তাহলে তুমি এক কাজ করো সরস্বতী, আমি যখন বৃন্দাবনে যাব আমার কাছে তো সুরই হবে সাধনা, আমার কাছে তো সুর দিয়েই জগৎ আমি বিমোহিত করব। আমার 3খানা বাঁশি রূপেই তুমি জন্ম নিয়ে নাও, তাহলে তুমি সদা সর্বদা আমার অধরে লেগে থাকতে পারবে। আর তোমার মধ্য দিয়ে 6 রাগ 36 রাগিনীর জন্ম দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুরের মধ্যে আমি মাতিয়ে দেব। তাই গোবিন্দের অধরের ও গোবিন্দের ঠোঁটের যে বংশী, বেনু, মুরলী, এই সবগুলোই আধার শক্তির চেয়ে মা সরস্বতী। এই জন্যেই বলছে সরস্বতীর কৃপায় আজকের এই 6 রাগ 36 রাগিনীর জন্ম, গোবিন্দের অধরামৃত সুধা থেকে। হ্যাঁ, তাই কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই, কোন বাজারের বাজাও বাঁশি তার যদি পাই, তারে ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষায়, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। এই এত সুন্দর বাঁশির পদ, বাঁশির গান কে লিখেছে জানেন? সেও একটা মুসলমান, সেও মুসলমান। আপনারা যেন আবার বলবেন না নজরুল ইসলাম, সব নজরুল ইসলাম নয়। এই গানটা যিনি লিখেছেন তিনি একটা সময় নবদ্বীপে কীর্তন বন্ধ করে দেবে বলে খোল ভেঙে দিয়েছিল, খোল ভেঙে দিয়েছিল। আর মহাপ্রভু 1000 খোল জোগাড় করে তার বাড়িটা ঘেরাও করে
তাকে কীর্তনের মহিমা বুঝিয়েছে। আর এমন বুঝিয়েছে যে তার সমাধিস্থলে গিয়ে একটা চাঁপা গাছ পুঁতে দিয়েছিল। আজ পর্যন্ত সেই চাঁপা গাছের একটা ফুল তার সমাধির উপরে পড়ে। বলো তার নাম, বলো মায়েরা। তার নাম হচ্ছে মলয় চাঁদ কাজী সাহেব, নবদ্বীপের তখনকার দিনের কাজী। তিনি লিখেছেন এই গান। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি। ওগো জীবনা জীবনা আমি নাদি ঠিলে হরি, জীবনা জীবনা আমি নদী ঠিলে হরি। জীবনা জীবনা আমি নাদি ঠিলে হরি, জীবনা জীবনা আমি নদী ঠিলে হরি। বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো, বাজানো জানো, বাজানো জানো না। গোবিন্দ বলছে আমি বাঁশি বাজাতে জানি না। হে রাধে, এতদিন ধরে বাঁশি বাজাচ্ছি, কই বৃন্দাবনে তো কেউ বলেনি আজ পর্যন্ত, তুমি বললে। তা বলো, আমি যদি বাঁশি বাজাতে না জানি তাহলে কি করব? তুমি যা বলবে তাই হবে। বাবা রাধারানী বলে কথা, যা বলবে তাই শুনতে হবে, কিচ্ছু করার নেই। বলো আমি বাঁশি তাহলে বাজানো বন্ধ করে দিই। এইবার রাধারানী গোবিন্দের চরণ ধরেছে। সর্বনাশ, না বধূ, এইটি করো না, অন্তত বাঁশিটা বাজাও বলে আমি ওই শ্বশুর বাড়িতে থেকেও আমি বেঁচে তো আছি। বাঁশি বাজানো বন্ধ করে দিলে একবারে মরেই যাবে তোমার রাধারানী। ওহ, তাহলে তো ভারী বিপদ। না বাজালে বলছো বাঁচবে না, আর বাজালে বলছো থাকতে পারছো না, আমি করবোটা কি? বলে বাঁশিটা তুমি কেমন করে বাজাচ্ছ আমাকে একবার শিখিয়ে দাও। হ্যাঁ, তুমি বাঁশি শিখবে? বলে হ্যাঁ, আমি বাঁশি শিখবো। শিখে কি করবে? বলে তুমি যেমন যখন তখন আমার নাম নিয়ে বাঁশি বাজাচ্ছ, আমার জ্বালা বোঝো না। আমি বাড়িতে গিয়ে তোমার নাম নিয়ে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো, সেদিন তুমি আমার মনের জ্বালা বুঝবে। ও, আমায় জব্দ করার জন্য তুমি আমার কাছে বাঁশি শিখবে? বলে হ্যাঁ, জব্দ করতেই হবে। আচ্ছা, কেউ যদি জানতে পারে যে আমার জব্দের জন্য পেঁয়াজ শিখছে, আমি শেখাবো? কিন্তু রাধারানীকে কৃষ্ণ বলছে যে তুমি আমার সর্বে সর্বা, তুমি আমার সাধনার ধন রাধে, তুমি আমার মন্ত্রতন্ত্র, তুমি আমার সব কিছু, তুমি যাই করো, এসো আমি তোমাকে বাঁশি শেখাই, সামনে দাঁড়াও। এই বলে রাধারানী সামনে দাঁড়ালেন গোবিন্দে। বলো রাধে, তুমি কোন বাঁশিটা শিখবে? তুমি বলো, আমার তিনখানা বাঁশি, বেনু, বংশী, মুরলী, কোনটা শিখবে? রাধারানী মনে মনে ভাবলেন যে আমি যদি 4টে ছিদ্রযুক্ত বাঁশি শিখি তাহলে 6টা তো বাজাতে পারবো না, 6টা যদি শিখি তাহলে 8টাও বাজাতে পারবো না, কিন্তু 8টা ছিদ্রযুক্ত বাঁশিটা যদি শিখি তাহলে 4টেও বাজাতে পারবো আর 6টাও বাজাতে পারবো। তাহলে বধূ ওই বংশীটা আমায় শিখিয়ে দাও, আমি বংশী শিক্ষা করব। বংশী শিখবে? বলে হ্যাঁ, বেশ, তাই শেখাবো। সামনে দাঁড়াও। গোবিন্দ আমার রাধারানীকে সামনে দাঁড় করিয়েছেন। পিছন থেকে আজ রাধারানীর সামনে বংশীটি ধরিয়েছেন। এ নাও, ভালো করে ধরো। রাধে, আমার বংশীর 8খানি ছিদ্র, 8খানি ছিদ্রে 8খানি গুণ। এই 8খানি গুণ যদি তুমি ধরে নিতে পারো তাহলে তুমি বাঁশি বাজানো শিখে যাবে। মায়েরা, তোমরাও আজকের জেনে নাও, গোবিন্দের বংশীতে 8খানি ছিদ্র। এই 8খানি ছিদ্রের গুণাগুণ এইবার আমি গানের মাধ্যমে একটা করে বলে দেব। তোমরা শুনেও নাও, দরকার হলে লিখে নেবে, ভালো করে মুখস্থ করে নাও। আমি কিন্তু গানের শেষে ধরবো কোন ছিদ্রের কোন গুণ, এটা কিন্তু আমি ধরবো। এই যে ও ঠাকমা, ফের ঘুমোচ্ছ, ফের হেলান দিয়েছো ফের। হ্যাঁ, তোমায় আগে ধরবো আমি। তুমি ঘুমোচ্ছ তো, তোমায় আগে ধরবো আমি, দাঁড়াও। হ্যাঁ, বেশ। ও মায়েরা, এবার শুনতে থাকো, একটা ছিদ্রের গুণ শুরু করবে এবার। রাধারে লইয়া
রাধারে লইয়া আসে। মুরলি শিখায় নানা রঙ্গে, আহা রাধারে লইয়া আসে। মুরলি শিখায় নানা রঙ্গে, আহা রাধারে লইয়া আসে। মুরলি শিখায় নানা রঙ্গে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। আহা প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম ছিদ্র যেই বাজিয়েছে অমনি ব্রহ্মার ব্রহ্মলোকে বসে বসে ধ্যান ভেঙে গেছে। সব বুনাস কে বাজালো গো, কে বাজালো? আমার ধ্যান ভেঙে দিল। প্রথম ছিদ্রে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। তাহলে প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। এবারে দ্বিতীয়তে, দ্বিতীয়তে ওগো দ্বিতীয়তে যমুনা উজায় রাধে। দ্বিতীয়তে যমুনা উজায় রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় রে রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় রে। আহা মুরলি শিখায় নানা রঙ্গে, রাধারে লইয়া আসে। মুরলি শিখায় নানা রঙ্গে, রাধারে লইয়া আসে। মুরলি শিখায় নানা রঙ্গে। দ্বিতীয়তে যমুনা উজায়। আচ্ছা এবার বলুন উজান মানে কি? উজান, অনেকের নাম হয় উজান, খুব সুন্দর নাম উজান, বাহ ভালো নাম। উজান মানে কি মায়েরা জানো না? উজান মানে জানো না? আচ্ছা বলে দিচ্ছি, বাবারা জানেন উজান মানে কি? আমি জানি কিন্তু বলবো না। থাক আর বলতে হবে না। ও মায়েরা উজান জেনে নাও। মনে করো এই যে চৈত্র মাসটা, এটা হচ্ছে বসন্তকাল। তাহলে এখন কোন দিক দিয়ে হাওয়া হচ্ছে? দক্ষিণে। তাহলে দক্ষিণ থেকে যদি হাওয়া হয় তাহলে ঢেউটা কোন দিকে যাবে? উত্তরের দিকে। কিন্তু দক্ষিণে হাওয়া হচ্ছে আবার ঢেউটা যাচ্ছে দক্ষিণের দিকে, এইটাকে বলে উজান। মানে স্রোতের বিপরীতগামী যদি কেউ হয়ে যায় সেটাকে বলা হয় উজানে বয়ে যাওয়া। তা গোবিন্দ যখন দ্বিতীয় ছিদ্র বংশীতে বাজান তখন যমুনা যে পথে যেতে থাকেন সেই পথটা ঘুরে গিয়ে গোবিন্দের দিকে চলে যায়, ওই জন্য বলছে উজান। দ্বিতীয়তে যমুনা উজায় রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় রাধে। মুরলি শিখায় নানা রঙ্গে, রাধারে লইয়া আসে। মুরলি শিখায় নানা রঙ্গে। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রন্ধের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধের কথা শুনো বৃষভানু সুতা। পবনের হতগতি হয় রাধে, পবনের হত গতি হয় রে রাধে, পবনের হতগতি হয় হে রাধে, পবনের হত গতি হয় রে। পবন মানে কি? বাতাস বা বায়ু। হতগতি মানে থমকে যাওয়া। বৃন্দাবনের বাতাস গোবিন্দের তৃতীয় ছিদ্র যদি বংশীতে বেজে ওঠে, বৃন্দাবনের বাতাস থমকে যায়। কেন থমকে যায়? বাতাস মনে মনে বলে, হে গোবিন্দ, আমার কাজ হলো পৃথিবী প্রদক্ষিণ করা, কিন্তু আমি যদি একবার বৃন্দাবন ছেড়ে চলে যাই আর ওই বাঁশি যদি শোনা না হয়, আবার যখন ফিরে আসবো তখন যদি বাঁশি না বাজে, তাই আমি আর একবার শুনিব, আর একবার শুনবো, আর একবার শুনিব। আর একবার শুনবো। পবন দেবে থেমে বলে আর একবার শুনিব। পবন দেবে থেমে বলে আর একবার শুনবো। তাই তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধের কথা শুনো বৃষভানু সুতা। ওগো পবনের হতগতি হয় হে
রাধে পবনের হতগতি হয় রাধে মুরলি শিখায় নানা রঙ্গে রাধারে লইয়া সে মুরলি শিখায় নানা রঙ চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ সে আপনি ফিরে রন্ধের সুরে ধেনুগণে আপনি ফিরে চতুর্থ ছিদ্র যেই বাজায় রাখালরা যেমন করে গরু চড়ায় তেমন করে কৃষ্ণ গরু চড়ায় না। রাখালরা যখন গরু চড়ায় তখন কি করে, গরুর পিছনে পিছনে ছুটে ছুটে বেড়ায়, একটা লাঠি নেয়, লাঠি নিয়ে মারে, লাঠি নিয়ে মারে, আর হাট 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 হাট। হাট 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 আর লাঠি দিয়ে চড়ায় না, কিন্তু গোবিন্দের চড়ানোর প্রয়োজন নেই। ওই যে চতুর্থ ছিদ্র যেই বাজাবে গরুগুলো আপনা আপনি ছুটে ছুটে এসে গোবিন্দের কাছে ধরা দেবে। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ সে আপনি ফিরে চতুর্থ রন্ধের সুরে ধেনুগণে আপনি ফিরে তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় তৃণমুখে ঊর্ধ্ব পুছে ধা পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে পঞ্চম রন্ধের গানে গোপিকার বিধে ও প্রাণে পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে পঞ্চম রন্ধের গানে গোপিকার বিধে প্রাণে আলু থালু তারা আলু থালু পাগলিনী ঢায় তারা আলু থালু পাগলিনী ধায় রে তারা আলু থালু পাগলিনী ধায় রে তারা আলু থালু পাগলিনী ধায় রে মুরলি শিখায় নানা রঙে রাধারে লইয়া আসে মুরলি শিখায় নানা রঙ ও যে পঞ্চম ছিদ্রে কি হয়, পঞ্চম ছিদ্রে গোবিন্দ যেই বাজায় বাঁশি তখন গোপিকারা বৃন্দাবনের ব্রজ গোপীরা, শুধু রাধারানী নয় বলছি ভাইরা, শুধু এখানে গোপী মানে রাধারানী নয়, রাধারানী মানে গোপী মানে হচ্ছে বৃন্দাবনের সব মেয়ে, বৃন্দাবনের সকল মেয়েরা সবাই গোপী, বৃন্দাবনের সকল গোপী তারা ওই পঞ্চম সুর যখন শুনতে পাবে তখন তারা পাগলিনীর মতো ছুটে ছুটে একেবারে গোবিন্দের চরণে চলে যাবে। এটা পঞ্চম ছিদ্রের গুণ। এবার ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি ষষ্ঠম রন্ধের রীতি কদম্ব হয় বিকশিত ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি ষষ্ঠম রন্ধের রীতি কদম্ব হয় বিকশিত কদম্ব মানে কি, কদম্ব মানে কি, কদম ফুল। তোমাদের দেশে কদম ফুল ফোটে না? কদম ফুলের গাছ আছে তো? কদম ফুল কখন ফোটে, কোন কালে কদম ফুল ফোটে? বর্ষাকালে বর্ষাকালে। দেখবে ঝুলন পূর্ণিমার সময় কদম ফুল চারদিকে ভর্তি হয়ে যায় না? কদম ফুল বর্ষাকালে ফোটে, কিন্তু গোবিন্দ যখন ষষ্ঠ ছিদ্র বাজাবে, বর্ষাকাল হোক, শীতকাল হোক, গরমকাল হোক, বসন্তকাল হোক, যখনই বাজাবে তখনই কদম গাছে কদম ফুল ফুটবে। কেন না, বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে, বৃন্দাবনের পরিমণ্ডলে গোবিন্দের 6 ঋতু একসঙ্গে বসবাস করে, 6টা ঋতু একসঙ্গেই বসবাস করে। ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিতি ষষ্ঠম রন্ধের রীতি কদম্ব হয় বিকশিত কি হয়, ওগো 6 ঋতু একত্রে মারে নিজাধা রে নিদা নিদা পাদা মা পাগা মদনে মাগ মাগরে ষড় ঋতু মগ মদ মদ নিদ 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 মদ মগ মগ গম ধ মগ মগ রিদ গম ध মদ নিদ নিরে সুখদ বসন্ত চলায়াতা বসন্ত রাগের সুর। ষড় ঋতু একত্রে ষড় ঋতু একত্রে
সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, রন্ধের গানে পাষাণ দ্রবিল আহা সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে। সপ্তম রন্ধের গানে পাষাণ দ্রবিল ওগো পাষাণ সে আপনি জলময়, রাধে পাষাণ সে আপনি জলময়, রাধে পাষাণ সে আপনি জলময় রে। আহা মুরলি শিখায় নানা রঙে, ওই রাধারে লইয়া সে মুরলি শিখায় নানা রঙে, রাধারে লইয়া সে মুরলি শিখায় নানা রঙ। এবার খাতা পেন নিয়ে বসো, মাধ্যমিক হবে, মাধ্যমিক পরীক্ষা, এমনি ছাড়বো তোমাদের। বলো প্রথম রন্ধ্রে কি হয়? সবাইকে বলতে হবে, দু একজন বললে হবে না, দু একজন বললেই আমি আসর থেকে নেমে চলে যাব। খেটে খেটে মরছি। বলো প্রথম রন্ধ্রে কি হয়? ব্রহ্মা, এই মন্দির শুনছে কিন্তু, ঠিক বলেছি। ভালো মন্দির শুনেছে। ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। দ্বিতীয় ছিদ্রে কি হয়? যমুনায় উজান হয়। বেশ ভালো কথা, 20 নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা 3 নম্বর ছিদ্রে কি হয়? পবনদেব থেমে যায়। বাহ, খুব ভালো। আচ্ছা চতুর্থ ছিদ্রে কি হয়? গরুগুলো সবাই চলে আসে। বেশ। আচ্ছা পঞ্চম ছিদ্রে কি হয়? গোপীরা পাগল হয়ে যায়। বেশ। ষষ্ঠ ছিদ্রে কি হয়? কদম ফুল ফোটে। মায়েরা ওইটা মনে রেখেছে, কদম ফুল মনে রেখেছে। বাবা, ষড় ঋতু তো বলতে পারবো না, কদম ফুলটাই মনে রাখি। যাক ভালো, বুদ্ধিমতী তো, সংসার করে করে মাথা পেকে গেছে একেবারে। যাই হোক, খুব ভালো উত্তর, বুদ্ধিমতী উত্তর। বেশ। আচ্ছা ষষ্ঠ ছিদ্র হয়ে গেল। সপ্তম ছিদ্রে কি হয়? আমি এক্ষুনি বলেছি, পাষাণ গলে যায়, মানে পাথর গলে জল হয়ে যায়। বাহ, উত্তর ভালোই দিয়েছে। হ্যাঁ, কত নম্বর দেবো তাহলে? ভালো পরীক্ষা দিয়েছে। না না, মাস্টার কখনো 100 দেয়? নাম্বার আমি ঠিক কাটবো। তাহলে সবগুলো ছিদ্র হয়ে গেল তো, মায়ের হিসেব পেয়ে গেল। হ্যাঁ, বাকি বাকি আবার কোনটা? ও অষ্টম ছিদ্র। বাবা, এই মাস্টারের ভুল হয়ে গেছে। অষ্টম ছিদ্রটা বাকি আছে না? ওটা আবার বলবো? না না, ওটা থাক, ওটা থাক, ওটা পরে জানবে, ওটা না বললেও হবে। পরের বারে তো বায়না করলে তো যা বলবে এখন বলে দাও। ও মায়েরা, পরের বছর যদি বায়না না করে তখন বলতে পারবো না তো। হ্যাঁ, কি গো মায়েরা, বলো অষ্টমটা বাকি থাক। রাধারানী বলছে বাকি থাকবে কেন? শিখবো যখন এসে সবগুলো শিখবো, ওটা আমাকে শেখাতেই হবে। কখনো গোবিন্দ কিছুতেই শেখাতে চাইছে না। আসলে গোবিন্দ বলছে অষ্টম ছিদ্রটা থাক, ওইটা না আসে, ওইটা আমার শেষ বিদ্যে। রাধে, ওইটা যদি শিখিয়ে দিই আর তুমি ওইটাই শিখে যদি তুমি গুরুমারা বিদ্যে ধরো, গুরুমারা বিদ্যে। এখানে পণ্ডিত মশাই বসে আছে, বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, পণ্ডিত ভালো করেই জানে গুরুমারা বিদ্যে কাকে বলে। আপনারা জেনে রাখুন, গুরুমারা বিদ্যে হয় জানেন, মানে শিষ্যকে কোনোদিন সব কিছু শিখিয়ে দেবেন না। আপনাদের বলি, আপনারা যারা যারা এখানে টিউশনি পড়ান বা যারা যারা একটু মাস্টারি করেন আর কি, সবাইকে বলছি, শিষ্যকে কোনোদিন সব কিছু শিখিয়ে দেবেন না, নিজের জন্য দু একটা বাঁচিয়ে রেখে দেবেন। কেননা শিষ্য যদি খুব চালাক হয়, সবগুলো যদি বিদ্যে তোমার কাছ থেকে শিখে নেয়, সেই কিন্তু তোমায় গুরু মারা বিদ্যে ধরবে। কিরকম শোনে না, একটা কুস্তিগির ছিল। ও মা, এটা ভালো করে একটা গল্প শোনো। একটা কুস্তিগির ছিল, বুঝলে, 60 বছর বয়স। তার কাছে 25 বছরের একটা ছেলে এসছে, বেশ তাগড়াই ছেলে আর কি, বেশ হৃষ্টপুষ্ট, বডি আমার মতোই আর কি। মায়েরা বলছে, বাবা তুমি যা হৃষ্টপুষ্ট বোঝাই যাচ্ছে, কত হৃষ্টপুষ্ট। তা একটা বেশ হৃষ্টপুষ্ট একটা ছেলে এসে ওই 60 বছরের বুড়ো কাছে বলছে, গুরুদেব আপনার কাছে আমি
কুস্তি শিখব। 60 বছরের বুড়ো মনে মনে ভাবছে সেই তো কদিন পর মরে যাবো, একটা শিষ্য যদি তৈরি করে যেতে পারি অন্তত নামটা তো থাকবে রে বাবা। এই বাবা, তুই আমার কাছে সব শিখবি বাবা? হ্যাঁ, জাত প্যাঁচ আছে সব শিখবি, ভালো করে শিখে নিবি তো? আমার নামটা রাখিস বাবা। হ্যাঁ, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড শিখে নিবি সব। তা সেই 25 বছরের ছেলেটাকে ভালো করে মন দিয়ে শিখিয়েছে কি করে ঘুষি মারতে হয়, কি করে ল্যাং মেরে ফেলে দিতে হয়, কি করে জড়ি ধরতে হয়, কি করে ঘুষিটা দিতে, মানে সব কিছু কুস্তির প্যাঁচ পোঁচ সব শিখিয়ে দিয়েছে। আর গুরুদেবের পায়ে তেল দিয়ে 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 মোটামুটি সব কিছু শিখে নিয়েছে। এবার মোটামুটি 3-4 বছর গুরুদেবের কাছে শিক্ষা করার পর হ্যাঁ একেবারে তাগড়াই, শরীর আরও তাগড়াই হয়ে গেছে। হ্যাঁ, আর হয়ে গিয়ে বলছে হ্যাঁ এই তুই আমার কাছে সব শিখেছিস বাবা, তুই আমার 1 নম্বর শিষ্য। গুরুদেব তাহলে আমি সব শিখেছি? বলে হ্যাঁ। বলে বেশ, তাহলে আপনি আমার আশীর্বাদ করেন, আমি 1 নম্বর শিষ্য তো? বলে হ্যাঁ হ্যাঁ, তুই আমার 1 নম্বর শিষ্য। আরে বেশ, ঠিক আছে। ওই ছেড়ে দিল, ছুটি দিয়ে দিল, হয়ে গেল গুরু শিক্ষা। পরের দিন গুরুদেবটা বাজারে করতে গেছে। বাজারে গিয়ে দেখছে বাজারের মাথায় একটা বড় পোস্টার পড়েছে, এইরকম এত বড় একটা ফেস্টন। হ্যাঁ, পোস্টার পড়েছে। ওই শিষ্যটাই পোস্টারটা লাগিয়েছে আর কি, যে অমুক জায়গায় অমুক দিনে আমার সঙ্গে আমার গুরুদেবের কুস্তির লড়াই হবে। বুড়ো দেখে তো ছানা বড়া, সব বোনাস। এই জন্যই আমি শেখাতে চাইনি জানো, একদিন ধরে এই আমার কাছে শিখে আমার সঙ্গে লড়াই করে তুই পাড়ার লোক খুঁজে পাসনি আমার সঙ্গে। ও আমি একটা 60 বছরের বুড়ো, ও একটা 25 বছরের ছোকরা, আমাকে একটা ঘুষি দিলেই আমি আর টিকবো? ওইখানেই ল্যাং মেরে পড়ে যাবো। দরকার নেই বাবা, এই তোর বাজারে নিকুচি করেছে বলে ছুঁড়ে ফেলে বাড়ি গজগজ করতে করতে বাড়ি চলে এসছে। বউ বলছে হ্যাঁ গো কি হয়েছে, এই বাজারে থলি কই? বলে বাজ খেতে মরো না খেয়ে মরো। বলে কি হলো? বুড়ো আবার রেগে গেল কেন এরকম হঠাৎ করে? কি হয়েছে বলবে তো? বলে শোনো, ওই যে ছেলেটা আসতো আমার পায়ে তেল দিয়ে দিয়ে সবগুলো শিখেছে, ওই ছেলেটা ওইটা আমার কাছ থেকে কুস্তির প্যাচ শিখে গিয়ে বাজারে দেখি আজকে পেস্টল পড়েছে, ও আমার সঙ্গে নাকি লড়াই করবে। আচ্ছা বলো, আমি একটা 60 বছরের বুড়ো, ওর কাছে একটা ঘুষি গেলে আমি আর বাঁচবো? তখন বউ বলছে আহা হা হা, কুস্তির প্যাঁচ শিখেছে, মাথার প্যাঁচ কিচ্ছু নেই। বলে তার মানে? বলে তুমি অবশ্যই করে কালকে লড়াই করতে যাবে। বলে হ্যাঁ, স্বামীটা যাতে তাড়াতাড়ি জমের ঘরে যায় সেই ব্যবস্থা করছো তুমি। না, কথা শোনো, কথার উপর কথা বলবে না। শোনো, তুমি অবশ্যই করে লড়াই করতে যাবে, আর যখন যাবে রান্নাঘর থেকে একটা চামচ পকেটে করে গুঁজে নিয়ে যাবে, কোমরে করে গুঁজে নিয়ে চামচ নিয়ে যাবে। ওই চামচ আমি পায়েস খেতে যাচ্ছি সেখানটা চামচ গুঁজে নিয়ে যাবো কেন? বলে শোনো, শিষ্য যখন লড়াই করতে আসবে তখন চামচটা এরকম করে দেখো, এরকম করে দেখি দেখি বলবে যে ওরে বেটা তোকে সব শিখেছি, তোকে চামচ প্যাচ শেখাইনি, চামচ প্যাচ তোকে শেখাইনি। এই দেখবে তখন কি হয়। ও মাইরা, এবার বইয়ের কথা মতো কোমরে গুঁজে নিয়ে গেছে চামচ। আচ্ছা, শিষ্যটা কিন্তু মনে মনে তৈরি হয়ে এসছে যে আজকে গুরুদেবকে যখন পাবো এমন একটা ঘুষি দেবো পুরো রটকে পড়বে একেবারে। আজকের গুরুদেবের পটকা দেবো। হ্যাঁ, তেল টেল মেখে ভালো করে তেল টেল মেখে সেই শিষ্য উঠে এসছে। এইবার সেই কুস্তি বুড়ো এইবার কোমর থেকে চামচ, এই এবার যেই চামচটা ঘুরি ঘুরি, শিশু বলছে গুরুদেব আপনি বললেন যে সব কিছু শিখিয়ে দিয়েছি, তো ওইটা কি? বলে ব্যাটা তোকে আমি সব শিখিয়েছি, আমি জানি তুই আমার সঙ্গে একদিন লড়াই করবি, তুই চামচ প্যাঁচ বাকি রেখেছি। এবার যেই দেখেছে চামচ, শিষ্যটা মাইক নিয়ে অ্যানাউন্স করছে এই আজকের খেলা বন্ধ, খেলা বন্ধ, কালকের আমি চামচ প্যাঁচ শিখে আসবো, তারপর লড়াই করব। এইটা হচ্ছে গুরু মারা বিদ্যে। এই আপনাদেরও বলি, সব কিছু বিদ্যে শিষ্যকে শিখিয়ে দেবেন না, শিষ্য কিন্তু গুরু মারা বিদ্যে ধরবে। এইবার অষ্টম ছিদ্রটা সেই রকম ব্যাপার। এখন রাধারানীকে যদি অষ্টম ছিদ্র শিখিয়ে দেয় আর রাধারানী যদি গুরু মারা বিদ্যে ধরে, তখন কৃষ্ণ কিছুতেই শেখাতে চাইছে না। তখন রাধারানী বলছেন না, শেখাতে হবে, ওইটা আমি শিখবই। শিখবে? হ্যাঁ শিখব। কি করি এখন? রাধারানী এখন শিখবে বলেছে, না বললেও নয়, মুশকিল। ও রাধে শোনো, এই অষ্টম ছিদ্রটা না আমার সাংঘাতিক জায়গা, চুপি চুপি করে বলছি, কাউকে বলো না।
বলবো না বলে চিৎকার করছে কেন? কাউকে বলবো না। চুপ আগে চুপ। চুপ। কাউকে বলবো না। আমি তো রাতের মধ্যে কি বললো? বলে বললাম না চুপি চুপি বলবো। বলে তো চুপি চুপি বলবো, বলে মুখ এখন আসতে শুনতেই তো পাচ্ছি না। আর তাহলে ভালো করে শুন। ও মায়েরা, তোমাদেরও বলি পাঁচ কান করো না। না, কাউকে বলবো না। অষ্টম রন্ধে তেরাই, অষ্টম রন্ধে তেরাই, রাধে অষ্টম রন্ধে তেরাই, রাধে রাধে অষ্টম রন্ধে তেরাই, রাধে বিনোদিনী অষ্টম রন্ধ্রে তেরাই। ওগো রাধে বিনোদিনী, অষ্টম রন্ধে তেরাই, অষ্টম রন্ধে তেরাই, রাধে বিনোদিনী রাধের। আরে বলবে তোটা কি? বলে অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই উলুধ্বনি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, সবাই মিলে বলুন আমার সঙ্গে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে রাধে, জয় রাধে। ওগো অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। আমি এক লাইন বলবো, আপনাদের বলবেন তো? অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, মহাভাব স্বরূপিণী রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, কৃষ্ণ প্রেম পরায়ণী রাধে জয় রাধে। और हाथ तुले जय राधे जय राधे जय राधे जय राधे জয় রাধে 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 জয় রাধে। অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, ওগো বংশী বদনে কয়, বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয়ে বংশী শিক্ষা তারে ওগো কয়। না শিখালে শিক্ষা বলি কারে রাধে, না শিখালে শিক্ষা বলি কারে রাধে, না শিখালে শিক্ষা বলি কারে রাধে, না শিখালে শিক্ষা বলি কারে। আহা মুরলি শিখায় নানা রঙ্গে রাধা রে লইয়া আসে, মুরলি শিখায় নানা রঙ্গে রাধা রে লইয়া আসে। মুরলি শিখায় নানা রঙ। তাহলে অষ্টম ছিদ্রে কি হয়? আর রাধা রাধা যে নামটা শোনা যায় ওটা অষ্টম ছিদ্র থেকেই আসে। তাহলে হলো আটটা সম্পূর্ণ হলো। বলো রাধে কেমন করে শিখেছো? বলে কেমন করে শিখেছি সেটা তো বলতে গেলে আমাকে বাজাতে হবে, তাহলে বাজাও কেমন করে শিখেছো? এইবার গোবিন্দের অধর থেকে রাধারানী আমার বংশীটা নিয়ে নিলেন, নিয়ে ঠিক গোবিন্দ যেমন করে দাঁড়ায় এরকম বেঁকে কোমর মাখিয়ে ঘাড় মাখিয়ে যেমন কৃষ্ণ দাঁড়ায় আর কি, ওরকম দাঁড়িয়ে আজ রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাচ্ছে। অধরে মুরলি লইয়া বাজাই বিনোদিনী গো, অধরে মুরলি লইয়া বাজায়ে বিনোদিনী গো। শ্রী রাধিকার বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হরি হরি বল। রাধিকার বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি গো। শুনে নাগরে ভাবে উলুধ্বনি, শুনে না করে ভাবে
বংশী শুনে ভাবেতে বিভোর গো রাধারানী রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো রাধারানীর গলায় দিল হার মনোহর গো রাধারানীর গলায় দিল। আর মনোহর গো। কোনো শিষ্য যদি ভালো কাজ করে গুরুদেব তাকে উপহার দেয়। শিষ্য যদি ভালো কাজ করে গুরু উপহার দেয়। গুরু, প্রকৃত গুরু সেই যে নিজের নামের থেকেও শিষ্যের নামটা বেশি হয়ে গেলে তাকে বুকে জড়িয়ে ধরে। আবার এমন গুরু আছে শিষ্যের নাম একটু বেশি বেড়ে গেলে তখন আবার গাটা চিড়বিড় করে। ওরকম হলে হবে না। আমার কাছে একটা নীতি হচ্ছে, মায়েরা, দিলে প্রাণ ভরে দাও, নইলে হাত গুটিয়ে নাও। হয় দেবে তো প্রাণ ভরে দেবে, দেব না তো দেব না। হয় এসপার নয় উসপার, মাঝখানে কোনো রাস্তা কেন? তা যদি কোনো শিষ্য ভালো কাজ করে তাহলে গুরুদেব তাকে উপহার দেয়। তাই রাধারানী এমন বাঁশি বাজিয়েছে, এমন সুন্দর বাঁশি বাজিয়েছে যে গোবিন্দ আমার নিজের গলার থেকে রত্নমালা খুলে নিয়ে আজ রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো আজ রাধারানীর গলায় দিল হার মনোহার গো রাধারানীর গলায় দিল আর মনোহর গো রাধারানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো রাধারানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো জ্ঞান দাস বলে আমার আনন্দ হইল জ্ঞান দাস বলে আমার আনন্দ হইল গো আজ রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো ওই বংশী শিক্ষার ছলে রাধা কৃষ্ণের মিলন হলো বংশী শিক্ষার ছলে ওই মাধবীলতার তলে বংশী শিখার ছলে মাধবীলতার তলে বংশী শিক্ষার ছলে মাধবীলতার তলে রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো। আজ বংশী শিক্ষার ছলনায় রাধারানী আর কৃষ্ণের মিলন হলো।